বিশ্বের শীর্ষস্থানীয় স্বাস্থ্য সংগঠনসমূহ নবজাতক খৎনাকে উপকারিতাবিহীন ও ঝুঁকিপূর্ণ থেকে শুরু করে প্রজনন স্বাস্থ্যের জন্য নির্ভরযোগ্য, উপকারী ও ঝুঁকি হ্রাসকারী পর্যন্ত বিভিন্নভাবে বিবেচনা করে থাকেন। কোনো প্রধান স্বাস্থ্য সংগঠনই বিশ্বের সকল নবজাতকের জন্য খৎনার পরামর্শ দেয় না। আফ্রিকার কিছু এলাকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়া পরামর্শ ব্যতীত আবার এই চিকিৎসাকেও নিষিদ্ধ করে না। অসুস্থতাবিহীন শিশু এবং নবজাতকের খৎনার বিষয়ে রোগীর অবগত সম্মতি ও মানবাধিকারকে কেন্দ্র করে এ যাবৎ বহু নীতিশাস্ত্র ও আইনগত প্রশ্ন উত্থাপিত হচ্ছে। নবজাতকের খৎনার ক্ষেত্রে তীব্র ব্যথার সৃষ্টি হতে পারে। নবজাতকরা এই তীব্র ব্যথার পাশাপাশি ওষুধেরও বিভিন্ন প্রতিক্রিয়া দেখায়। খৎনা করার পর আচরণগত প্রভাব লক্ষিত হয়, যেমন শিশুর ঘুম ও বিন্যাস, বিরক্তবোধ তৈরি হওয়া, খাওয়া দাওয়ার ক্ষেত্রে এবং পিতামাতার সাথে বন্ধনে প্রভাব পড়ে। কিছু কিছু মানুষ যারা শৈশবে খৎনা করেছে তাদের কেউ কেউ একে উৎপীড়ন, নিপীড়ন, অঙ্গহানি এবং যৌন লাঞ্ছনা বলে অভিহিত করেছেন। জাতিসংঘ বিশ্ব জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ 6 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক নারী যৌনাঙ্গ বিকৃতকরণ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ জাতিসংঘ এটাকে কি হিসেবে ঘোষণা করেছে? এটাকে বলেছে আন্তর্জাতিক যৌনাঙ্গ বিকৃতিকরণ দিবস। নারী যৌনাঙ্গ বিকৃতকরণ পরিভাষাটি 1970-এর দশকের দিকে সমর্থন পেতে শুরু করে। বিকৃতকরণ শব্দটি শুধুমাত্র যে পুরুষ খৎনা থেকে এটি ভাষাতাত্ত্বিক স্বাতন্ত্র্যতা সৃষ্টি করে তাই নয়, বরং এই কাজটির গুরুত্বকেও জোরের সাথে তুলে ধরে। 1990 সালে আদ্দিস আবাবাতে আন্তঃ আফ্রিকান কমিটির তৃতীয় কনফারেন্সে যেই সকল ঐতিহ্যগত চর্চা নারী ও শিশুর স্বাস্থ্যের ক্ষতি করে সেগুলো সম্বন্ধে আলোচনা করা হয়। সেখানে প্রথমে এই পরিভাষাটি ব্যবহৃত হয়। 1991 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা জাতিসংঘের একটি বিশেষ সহায়ক সংস্থা, সুপারিশক্রমে জাতিসংঘ এই পরিভাষাটি গ্রহণ করে। তারপর থেকে জাতিসংঘের দাপ্তরিক কাগজপত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এই প্রসঙ্গে বলতে হয় যে নারী লিঙ্গাধ্যচ্ছেদ বা খৎনা পরিভাষাটি প্রধানত নারীর যৌনাঙ্গ বিকৃতকরণ পরিভাষাটির স্থলাভিষিক্ত হয়েছিল। হর্ন অফ আফ্রিকাতে ইনফেবুলেশনের উপর এক পর্যবেক্ষণে পিয়েটার্স লক্ষ্য করেন এই প্রক্রিয়ায় বহির্যৌনাঙ্গের বেশ অনেকখানি টিস্যু কেটে ফেলা হয়। লেবিয়া মেজরার ভেতরের অংশসহ পুরো লেবিয়া মাইনাররা। এরপর লেবিয়া মেজরা কাটা, বুনে বা সেলাই করে রাখা হয়, নড়াচড়া যেন করতে না পারে। সেজন্য কিছু ক্ষেত্রে মেয়েটির দুই পা দুই দিকে 6 সপ্তাহের জন্য বেঁধে রাখা হয়, যাতে তার ভালোভাবে দুই পাশ সেরে ওঠে। পিউবিস থেকে মলদ্বার পর্যন্ত মাংস প্রাচীর ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকে না। সাথে শুধু ভালোভাবে নিচের অংশে একটি ছোট জায়গা খোলা থাকে, যাতে সে প্রস্রাব ও রক্ত বেরিয়ে আসতে পারে। সাধারণত এই কাজটি যিনি করেন তিনি এই প্রক্রিয়াটি করার ব্যাপারে অভিজ্ঞ, প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন এবং স্থানীয় চেতনানাশক ব্যবহার করেন। প্রত্যন্ত অঞ্চলে এই কাজটি করা হয়, তখন এটি সাধারণ করেন কোনো বয়স্ক মাতৃকা বা ধাত্রীরা, এবং সেখানে কোনো চেতনানাশক বা অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয় না। এবং অ্যানেস্থেসিয়া ব্যবহার না করে যদি এই কাজটা করা হয়, সেটা যে কত বড় বীভৎস এবং কষ্টদায়ক হয় সেটা আসলে বলে লাভ নেই।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ধারণাতে প্রতি বছর প্রায় ১৩ কোটি নারী এই নারী খৎনার কোনো না কোনো একটি প্রক্রিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে। বর্তমানে নারী যৌনাঙ্গ ছাঁটাইয়ের চর্চা প্রধানত আফ্রিকান দেশগুলোতে হয়। এটা একটি সাধারণ বলয় যার বিস্তৃতি পশ্চিম আফ্রিকার সেনেগাল থেকে পূর্ব উপকূলের ইথিওপিয়া, সেই সাথে উত্তরে মিশর থেকে দক্ষিণে তানজানিয়া পর্যন্ত। এই ছাড়া আরব উপদ্বীপের কিছু গোষ্ঠীর মধ্যে এই চর্চা দেখা যায়। যে সমস্ত দেশে নারী খৎনার সবচেয়ে বেশি সেগুলো হলো মিশর, সেই সাথে সুদান, ইথিওপিয়া ও মালিতে। সাম্প্রতিককালের সংখ্যায় ধারণা করা হয় ৯০% মিশরীয় নারী খৎনার শিকার হচ্ছে। সম্প্রতি মিশরের নারী খৎনা নিষিদ্ধ ঘোষণা করে একটি আইন পাশ হয়েছে। দেখুন, একটি মেয়েকে এখানে খৎনা করানো হচ্ছে। বুঝতে পারছেন যে কি ভয়াবহ এবং কি কষ্টের মধ্য দিয়ে মেয়েগুলো যায় যদি সেখানে কোনো ধরনের অ্যানেস্থেশিয়া বা চেতনানাশক কোনো কিছু ব্যবহার করা না হয়। আমি একটি নারীর অভিজ্ঞতা পড়ছি। এরকম খৎনার শিকার একজন নারী বলেছেন, আরও 4টি মেয়ের সঙ্গে খৎনা করা হয়েছিল। প্রথমে আমার চোখ বেঁধে ফেলা হয়, এরপর আমার 2 হাত পেছনে শক্ত করে বাঁধা হয়, আমার 2 পা 2 দিকে মেলে ধরে যৌনাঙ্গের বাইরের চামড়া দুটো শক্ত করে পিন দিয়ে আটকে রাখা হয়। কয়েক মিনিট পর আমি তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব। আমি চিৎকার করতে লাগলাম, আর্তনাদ করতে লাগলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। আমি লাথি মেরে নিজেকে মুক্ত করার চেষ্টা করলাম, কিন্তু দানবের মতো কেউ আমার পা চেপে ধরল। তিনি বলেছেন এটি ছিল অত্যন্ত কষ্টকর। পরে অন্য সব মেয়েদেরও একই অভিজ্ঞতার মধ্যে যেতে হয়। ব্যথা নিরাময়ের জন্য ছিল শুধুমাত্র স্থানীয়ভাবে তৈরি ভেষজ ওষুধ। একটা ছাগলের মতো করে তারা আমার 2 পা টেনে ধরে ক্ষতস্থানে সেই ভেষজ ওষুধ মাখিয়ে দিল। এরপর বলতে লাগলো, পরের মেয়েটিকে নিয়ে আসো। যদিও মেয়েদের এরকম খৎনা অনেক দেশে বেআইনি, তবে দক্ষিণ আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যের অনেক দেশ এটি করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের অনেক সম্প্রদায়ের মধ্যে এটি প্রচলিত আছে। বর্তমানে আফ্রিকার অনেক এলাকায়, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অংশে এই রীতি চালু আছে। তবে ইউরোপ ও অস্ট্রেলিয়ার কিছু অভিবাসী সমাজে, উত্তর ও দক্ষিণ আমেরিকার কোনো কোনো গোষ্ঠীর ভিতর এই প্রবণতা রয়েছে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের 19টি দেশে ব্যাপকভাবে এই রীতি চালু রয়েছে, যদিও এদের মধ্যে 24টি দেশে এটি নিষিদ্ধ। যদিও যুক্তরাষ্ট্রের নারীদের খৎনা বেআইনি, তবে মেয়ে শিশুদের উপর এরকম খৎনা করার প্রবণতা বাড়ছে। এসব শিশুরা স্কুলে না পড়ায় বা যথেষ্ট বড় না হওয়ায় কর্তৃপক্ষ এদেরকে সহজে শনাক্ত করতে পারছে না। অনেক দেশে বেআইনি হওয়া সত্ত্বেও পরিবারের ঘনিষ্ঠজনদের সাজা হতে পারে, এরকম আশঙ্কা থেকে ভুক্তভোগীরা অনেকেই অভিযোগ সামনে আনে না। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের জাতিসংঘ থেকে শুরু করে সকল আন্তর্জাতিক মহল নারীদের খৎনার জন্য বারবার তারা মানা করছে, কিন্তু ইসলাম বলছে নারীদের খৎনা করার কথা। কেন না? নারীদের খৎনা করার মানে হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। এখন কথা হচ্ছে খৎনা জিনিসটা কি? খৎনা হচ্ছে সাধারণত, এতক্ষণ যা বললাম কিছু চিকিৎসা বিজ্ঞানের টার্মস আছে, কিন্তু ব্যাপারটা আরেকটু স্পষ্ট করে বলি। যেটা ক্লিটোরিস বলে অথবা ভগ্নাঙ্কুর বলে, নারীর যৌনাঙ্গের ঠিক উপরের যে অংশটা, সেটা হচ্ছে নারীদের সেক্স অর্গান বলা যায় সেটাকে। একটা নারীর যার সেক্স লাইফ উপভোগ করতে হলে তার অবশ্যই ওই অঙ্গটা তার থাকা উচিত। এখন ওই নারীর যদি ওই অঙ্গটা আমরা কেটে দিই, তাহলে পরবর্তীতে তার সেক্স লাইফটা একদম ধ্বংস হয়ে যাবে। আমরা একটা মানুষকে এক কথায় পঙ্গু করে দিচ্ছি। যদিও অঙ্গটা খুবই ছোট, কিন্তু ওই অঙ্গের গুরুত্বটা বিশাল। এখন কেমন বিশাল? মনে করেন আপনার পেনিসটাই নাই, কিন্তু আপনার প্রচণ্ড যৌন চাহিদা, আপনি কিভাবে পূরণ করবেন? কারণ আপনার তো পেনিসটাই থাকবে না।
ঠিক একইভাবে আমরা যদি একটা মেয়ের যৌনাঙ্গের উপরের অংশটা বা ভগ্নাঙ্কুর বা ক্লিটোরিসটা কেটে ফেলে দিই, এরপর যখন আপনি ওই নারীর সাথে যৌন সঙ্গমে যাবেন, সেক্ষেত্রে তার কোনো যৌন অনুভূতি জাগবে না, এবং যৌন অনুভূতি না জাগার কারণেই তার যৌনাঙ্গটা কখনো ভিজবে না বা এটা পিচ্ছিল হবে না। আর যখন এটা পিচ্ছিল হবে না, এটা শুকনো থাকবে, সেক্ষেত্রে যখন নারীটার যৌনাঙ্গে পেনিস ঢুকানো হবে, তখন সে নারী প্রচণ্ড কষ্ট পাবে, কারণ ওই সময় ওই জায়গাটা পিচ্ছিল হতে হবে। এটা আমাদের প্রাকৃতিক একটা নিয়ম, এখানে লজ্জার কিছু নেই, কারণ এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। ওই জায়গাটা পিচ্ছিল হয় বলেই পেনিসটা ঢুকানো খুব সহজ হয়। কিন্তু যেই অঙ্গটার কারণে ওই জায়গাটা পিচ্ছিল হবে, সেটাই যদি আপনি কেটে ফেলে দেন, তার মানে প্রতিটা সেক্স হবে তার জন্য একটা শাস্তি স্বরূপ, তার জন্য একটা নির্যাতন, তার জন্য এবং ভয়াবহ অভিজ্ঞতা। এবং ইসলাম বলছে, অন্য ধর্ম যেরকম বলছে ঠিক ইসলামও বলছে যে এই কাজটা করা ফরজ, এই কাজটা করা সুন্নত, এই কাজটা করা হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য করা, ইসলামের প্রতি আনুগত্য করা, স্বামীকে সম্মান করা। এখন আপনাদের মতামত কি হবে? আপনারা কি রাজি আছেন খতনা করাবার জন্য? আপনার যে ছোট মেয়েটি আছে, ছোট বোন আছে, আপনার মা আছে, আপনার শাশুড়ি আছে, আমি সকল পুরুষকে বলছি, আপনার মেয়ে আছে, বউ আছে, বোন আছে, মা আছে, দাদি আছে, নানি আছে, আপনারা কি এখন চাইবেন এদের সবার খতনা করানো হোক? আপনারা কি অ্যাগ্রি আছেন? যদি অ্যাগ্রি থাকেন তাহলে এখনই করান। এটা হানাফিদের জন্য এটা ফরজ কাজ। যারা হানাফি মাযহাবের আছেন তারা এখনই যান, এখনই খতনা করিয়ে আসুন। আর যারা অন্যান্য মাযহাবের আছেন তাদেরকে কি কথা বলছে? নবীটা বলছে এটা করা ভালো, এটা কিভাবে কাটতে হবে নির্দেশ দিয়ে দিচ্ছেন, বেশি করে না কাটতে। বেশি করে বা কম করে, যেটা কাটার কোনো দরকারই তো নেই, এটা তো ভয়াবহ একটি ব্যাপার। একটা নারীর যৌনাঙ্গ আপনি কেটে দিচ্ছেন, এবং যার ফলে তার মানে সেক্স লাইফ আপনি নষ্ট করে দিচ্ছেন। এরপরে যদি আপনি বলেন যে না এটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ইসলামের প্রতি আনুগত্য করা, আমার দরকার নেই এরকম আনুগত্য করার, যে আনুগত্য করার জন্য আমার নিজের অঙ্গ আমাকে হারাতে হচ্ছে। তার মানে ইসলাম আপনাকে নিজের সবচেয়ে প্রাইভেট পার্ট যেটা, সেটার উপরও আপনার কোনো মালিকানা নেই। আপনার পেনিসের উপরে, আপনার ভ্যাজাইনার উপরে আপনি মালিক না। আপনার পেনিস বা আপনার ভ্যাজাইনার মালিক হচ্ছে ইসলাম, আল্লাহ, নবী। তার মানে একজন মুসলিমের যেই সবচেয়ে প্রাইভেট পার্ট, প্রতিটা মানুষের যৌনাঙ্গ হচ্ছে তার সবচেয়ে প্রাইভেট পার্ট, সেখানে কেউ কিছু করতে পারে না, কোনো অধিকার নেই। কিন্তু আমরা কি করছি, ইসলাম কি করছে, সেই প্রাইভেট পার্ট যেটা আছে সেই প্রাইভেট পার্টের উপরেই ইসলাম কি করছে, সেখানে হাত দিয়ে বসে আছে, এবং আপনার প্রাইভেট পার্টের উপর আপনার কোনো অধিকার নেই, আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানের মধ্যে ধর্ম যা বলছে আপনাকে সেটাই করতে হবে, সেটা জোরপূর্বক হলো সেটা করা উচিত। এবং আমেরিকা, ব্রিটেন, এসব উন্নত দেশের মতো দেশগুলোর মধ্যে এই প্রথাটা চালু আছে। মিশরে তো আছে, কিন্তু কিছুদিন আগে সেটা বন্ধ হয়ে গেল আইন পাশ করার কারণে। কিন্তু এটা ইসলাম আপনাকে আইন পাশ করে বন্ধ করেনি। এটা আমরা যারা সভ্য মানুষ আছি, আমরা যারা সুস্থ সবল, আমরা যারা যুক্তি দিয়ে চিন্তা করতে পারি, বিজ্ঞানের কথা শুনি, তারা আইনটাকে আমরা পাশ করিয়েছে যে হ্যাঁ এই ধরনের একটা আইন করা উচিত, যেটা খুবই মারাত্মক একটা ব্যাপার। এবং মিশরের 90% নারীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। অর্থাৎ আমরা একটা মানুষকে, সে নারী যদি হয়ে থাকে, তার সেক্স লাইফকে আমরা পুরো জীবনের জন্য ধ্বংস করে নষ্ট করে দিচ্ছি। এই ধরনের অঙ্গহানি করা, এই ধরনের একটা মানুষকে জখম করার মতো অধিকার আমাকে কোনো আল্লাহ বা ঈশ্বর, সে যেই হোক না কেন, সে এরকম নির্দেশ দিতে পারে না, বা তার কোনো বানানো ধর্মে এই ধরনের নির্দেশ থাকতে পারে না। যদি এই ধরনের নির্দেশ থেকে থাকে, তাহলে আমরা অবশ্যই এই ধরনের নির্দেশটাকে আমরা ডিনাই করব, অস্বীকার করব, কারণ এটার কোনো সুস্থ মানসিকতার মতামত হতে পারে না। এটা হচ্ছে একটি জঘন্য মানসিকতার বিধান, যেটা আমরা ইসলামে দেখে থাকি, এবং ইসলামের মধ্যে এই বিধানটা আছে, আমরা সেটা জানি। আমি তো আছি, বলুন। হ্যাঁ, না অনেকদিন আপনাকে দেখি না আপনার লাইভ। হ্যাঁ, সেই জন্য খুব চিন্তায় ছিলাম যে কি ব্যাপার। আজকে যে বলুন আলোচনা কি করেছি, কি বিষয় নিয়ে? হ্যাঁ, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নারীর